দর্শক ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক, চলছে এশিয়া কাপ। গতকাল আপনারা জানেন হাই ভোল্টেজ লড়াইয়ে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল। ভারত একেবারে উড়িয়ে দিয়েছে এবং সাম্প্রতিক সময় ভারত পাকিস্তানের যে শক্তিমত্তার যে পার্থক্যটা তা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়েছে। তবে ম্যাচকে ছাপিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা লক্ষ্য করেছি, কিছু অখেলোয়াড় সুলভ আচরণ আমরা ভারতের কাছ থেকে লক্ষ্য করেছি। যেমন হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে, কিংবা একেবারে শুরুতে যখন টস হয় তখন ভারতীয় অধিনায়ক তিনিও হাত মেলাননি পাকিস্তান অধিনায়ক সালাম আগার সাথে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কালকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের সাথে যে ম্যাচটা রয়েছে, নানান সমীকরণ রয়েছে বাংলাদেশের সামনে এশিয়া কাপের সেমিফাইনাল সমীকরণ। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দর আলী। সিকান্দর ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। ধন্যবাদ। যেটা বলছিলাম, কালকের ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। ম্যাচের বাইরের বিষয়টা নিয়ে প্রথমে যে আলোচনা করি, যে যেটা বললেন, আমরা লক্ষ্য করলাম যে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই বিষয়টা খোলাসা করেছেন সূর্যকুমার যাদব। তিনি বলেছেন যে সেটা পূর্ব পরিকল্পিত ছিল, সেটা বিসিসিআই এবং ভারতীয় সরকারের সাথে তারা কথা বলেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে তারা হ্যান্ডশেক করবেন না পাকিস্তান ক্রিকেটারদের সাথে, এবং শুধুমাত্র খেলাটাই তাদের কাজ হবে। এছাড়া যে স্পোর্টসম্যানশিপের কথা বলা হয় সেই বিষয়টা থাকবে না, এবং তাই আমরা লক্ষ্য করলাম। আপনার কাছে কি মনে হয়, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, বা আপনি কি সেটা সাপোর্ট করেন কিনা? এটা চরম অপমানজনক। স্পোর্টসে, গেমস অ্যান্ড স্পোর্টসে কখনোই এরকম হয় না এবং হওয়া উচিত না। শুধু তাই নয়, আপনি একটা রাষ্ট্র হিসেবে আপনার পার্শ্ববর্তী যে দেশ থাকে, যে কোনো দেশই হোক, আপনি রাষ্ট্রীয়ভাবে এইভাবে আপনি কোনো পলিসি চাপিয়ে দিতে পারেন না। আপনি রাষ্ট্রীয়ভাবে কী করলেন, প্লেয়ারদেরকে চাপিয়ে দিলেন যে আপনি হ্যান্ডশেক করতে পারবেন না। পুরো মব, মানে যেটা রয়েছে জনগণ, সেই জনগণকে আপনি আইওয়াশ করার জন্য, আপনার পলিটিক্যালি এটা একটা সুবিধা নেওয়ার জন্য পাকিস্তানকে আপনি ঘৃণা করলেন। সেইটা আপনি ছড়িয়ে দিলেন কিভাবে? স্পোর্টসের মাধ্যমে। যখন আপনি এই কালচারগুলি মেইনটেইন করতে পারবেন না। আসলে স্পোর্টসটা মূলত আমরা জানি যে একটা মিত্রতা কিংবা একটা ব্রাদারহুডের পরিচায়ক, সেই জায়গাটা থেকে স্পোর্টসটাকে ইউজ করা হলে একেবারে বিপরীতমুখী একটা। দেখুন, যুদ্ধ বন্ধ হওয়ার জন্য অলিম্পিক চালু হয়েছিল। ইথিওপিয়া থেকে আপনার যখন গ্রিসের হলো, অলিম্পিক রান হলো যে উই ওন দ্য গেম, মানে ওয়ার। তো এই যে বার্তাটা দেওয়া, এই যে বিষয়গুলো, সেটা হলো যে স্পোর্টসম্যানশিপ মানে হলো বন্ধুত্ব তৈরি করা, সারা পৃথিবীতে ভ্রাতৃত্ব তৈরি করা। সেই জায়গায় আপনি দিলেন কি বার্তা? সেটা হলো যে আপনি শত্রুতা তৈরি করলেন এবং ঘৃণা ছড়িয়ে দিলেন। এই ছড়িয়ে দেওয়া অর্থ হলো আপনি আসলেও সভ্য সমাজ কিংবা সভ্য রাষ্ট্র হিসেবে এখনও প্রতিষ্ঠিত হতে পারেননি। আপনি যেটা করছেন সেটা স্পোর্টসের ভিতরে না রেখে পলিটিক্যালি আপনি যা খুশি তাই করেন, বর্ডার নিয়ে আপনারা মারামারি করেন, কোনো ব্যাপার না। এই প্লেয়ারগুলো তো কখনোই চায়নি যে আপনি এরকম একটা অসৌজন্যমূলক পরিবেশ তৈরি হোক। কিংবা এই যে পাকিস্তানের যে কোচ, তিনি একজন মানে অন্য দেশের, হ্যাঁ, মাইক হাসান। তো তিনি যেটা বললেন যে এটা এতই তার কাছে খারাপ লেগেছে, তিনি প্রতিক্রিয়ায় সেটা বলেছেন। অন্যরা বলেছেন রাষ্ট্র তাদেরকে চাপিয়ে দিয়েছে। বিসিসিআইয়ের কর্মকর্তারা ভারতের পাকিস্তানের ম্যাচ দেখতে আসবেন না দুবাইতে। এই যে বার্তা দেওয়া, এর অর্থ হলো তাহলে আপনি ম্যাচ খেলেন না, আপনি এশিয়া কাপ চালাবেন, আপনি এখান থেকে বাণিজ্য করবেন। এক ধরনের হিপোক্রিসি হয় কিনা? আপনি প্রতারক অবশ্যই। কেন প্রতারক নয়? আপনি এই কাজটা কখনোই করতে পারেন না। আপনি বিশ্বকাপও খেলবেন, বিশ্বকাপের আয়োজকও হচ্ছেন, আপনি ক্রিকেট থেকে আপনার দল প্রত্যাহার করে নেন। অন্যের সঙ্গে যখন আপনার সৌজন্যবোধ বজায় রাখতে পারবেন না, তখন অবশ্যই আপনার দলকে আপনি প্রত্যাহার করে নেবেন। অন্য দল প্রত্যাহার হবে না, কারণ তারা সবাই মিলে গ্লোবালি যে অ্যাকসেপ্টেন্স, আপনি সেই অ্যাকসেপ্টেন্সকে বাতিল করতে পারেন না। এটা একেবারে চরম অপমানজনক স্পোর্টসের জন্য। শুধুমাত্র আপনি সরকারকেই দোষারোপ করছেন কিনা, কিন্তু যেভাবে আমরা কালকে ভারতীয় ক্রিকেটারদের যেই বডি ল্যাঙ্গুয়েজটা দেখলাম, যেভাবে ড্রেসিং রুম থেকে যেই জানালা যেভাবে বন্ধ করে দেওয়া হলো, কিংবা ক্রিকেটাররা যেভাবে মাঠ ছেড়েছেন, আপনার কাছে মনে হয় কিনা যে ভারতীয় ক্রিকেটাররাও আসলে এই সরকারের যেই সিদ্ধান্তটা সেটা ওন করেছেন? তারা ওন করার চেয়ে বড় ব্যাপারটা হলো যদি এটা না দেখায়, আপনার সবগুলোই তো ফোকাস ক্যামেরা, যখন প্রত্যেকটা চোখ, ক্যামেরার চোখগুলো আপনার জানালার দিকে আপনার তাক করে রাখা হবে এবং শো অফ করার একটা ব্যাপার রয়েছে, জনগণকে বার্তা দেওয়া যে দেখো আমরা তোমাদের সঙ্গে আছি, পলিটিক্যাল লিডারদের বার্তা দেওয়া, এগুলো পুরো একটা মানে সেট স্ট্যান্ডবাজি নাটক, একদম পুরো সাজিয়ে রাখে, মানে প্লটটা সাজিয়ে দেয়, সেই অনুযায়ী আপনি অ্যাক্ট করেন। যেমন আপনি নাটকের সিকোয়েন্সে অভিনয় করেন, ঠিক তাই এই যে এই কাজগুলো করা, এটা আসলে কখনোই শোভন নয়। আপনি দেখেন, ফ্রিডম দেন, এই প্লেয়ারগুলি কালকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি ফ্রিডমটা পায় না, কারণ হচ্ছে তাদের দেশের যে অবস্থান, সেই দেশের অবস্থানের প্রেক্ষাপট থেকে তারা এই রকম একটা অ্যাটিটিউড করছে। কিন্তু আপনি
অন্য দেশের সঙ্গে আপনি করছেন না, বাংলাদেশের সঙ্গে আপনি করবেন না, কারণ হচ্ছে যে সরকারের নির্দেশনা ওই রকম নেই। তার মানে হচ্ছে যে রাষ্ট্রীয় প্রোটোকল চালু করতে গিয়ে আমার মনে হয় বিসিসিআই মানে পলিটিক্যাল কিংবা ভূ রাজনৈতিক একটা টুলস হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং বিসিসিআই এর উচিত এই জায়গা থেকে অনেক বেশি একটা ফ্লেক্সিবল হওয়া। আর যদি আপনারা এরকম করতেই থাকেন তাহলে একদম পাকিস্তানকে বয়কট করেন, আমরা ম্যাচ খেলবো না, আইসিসির সঙ্গে নেগোসিয়েশন যান। কারণ হচ্ছে আপনারা হলেন ম্যাক্সিমাম রেভিনিউ আইসিসি জেনারেট করেন। সো আপনারা যখন জেনারেট করেন তখন আপনারা বিগ বস হিসেবে আপনারা যা খুশি তাই করতে পারেন। সো ক্রিকেটটাকে আপনারা হয় অফ করে দেন, অথবা এশিয়া কাপ একেবারে বন্ধ করে দেন, অথবা বিশ্ব কাপে শুধুমাত্র পাকিস্তানের সাথে আপনি খেলবেন না, এরকম একটা ডিসিশন নিয়ে আইসিসি থেকে আপনি পাস করে আপনার রেজুলেশনের মধ্যে পাস করে তারপর আপনি এটাকে এক্সিকিউট করেন। আদার দিন আপনি এই যে নাটকীয়তা বন্ধ না করলে এটা যে অশোভনতা, এটা সারা পৃথিবীতে বার্তা যাচ্ছে, শত্রুতাই শুধু বাড়বে, অন্য কিছু না। স্পোর্টসটাকে অন্তত আপনারা এর থেকে মুক্ত থাকা উচিত, এই পলিটিক্স থেকে, ঘৃণ্য পলিটিক্স থেকে দূরে রাখেন। জি, সিকান্দার ভাই, একটু ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। একেবারে ক্লিন সুইপ বলা যায় ভারতের, মানে পাত্তাই পেল না ম্যাচটা দেখে মনে হলো পাকিস্তান ব্যাটে বলে দুই দিক থেকেই একেবারে উড়ে গেছে। এবং যেটা বলছিলাম যে একটা সময় ভারত পাকিস্তান ম্যাচ মানেই ছিল টান টান উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা, সেই ঝাঁজটা অনেকটাই কমে গেছে কিনা সাম্প্রতিক সময়ে এসে, আপনি যদি পরিসংখ্যান দেখেন কিংবা যেটা বললাম পারফরমেন্সের নিরিখে? ভারতীয় ক্রিকেটের যে উত্থান সেটা হলো যে বৈশ্বিকভাবে তারা এখন খুব ডমিনেটিং ক্যারেক্টার, এবং তারা দেখবেন রেজাল্ট করে, পারফরমেন্সটা খুব ভালো দেয়, তাদের ডোমেস্টিক ক্রিকেটটা অনেক স্ট্রং হয়েছে। কিন্তু পাকিস্তান অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তানের ক্রিকেট দিন দিন লুজ হয়ে যাচ্ছে। এখানে নতুন নতুন তারকা আসছেন কিন্তু তারকা কেউ হতে পারছেন না। এখানে আপনি দেখেন গত 10 বছরে পাকিস্তানের ক্রিকেটারদের অ্যাটিটিউড, পারফরমেন্স, মানে স্পোর্টসম্যানশিপ যেটা আমরা দেখি, যেটা ক্যারেক্টার, কোনো ক্যারেক্টার আছে? ওয়াসিম আকরামের মতো একজন ক্যারেক্টার তৈরি হয়েছে? ইভেন আপনার সালমান বাটদের মতো কিন্তু ক্যারেক্টার তৈরি হয়নি, আসিফদের মতো কোনো ক্যারেক্টার তৈরি হয়নি। তার মানে হচ্ছে আইকনিক 90-এর দশক 80-র দশকে যারা ছিলেন, ইমরান খানদের পরবর্তী, ইমরান খানদের জেনারেশন, ওই জেনারেশন বাদ দিলে পরবর্তী শোয়েব আখতাররাও যেটা করে গেছেন, আসিফরাও পর্যন্ত করে গেছেন, তার পরবর্তীতে ওই রকম কোনো ক্যারেক্টার তৈরি হয়নি। তৈরি হয়েছে কোনটা? সেটা হলো ফিক্সিং ক্যারেক্টার তৈরি হয়েছে। কিন্তু আদার দেন এই যে ক্রিকেটীয় ক্যারেক্টার, আপনি মেরে ফেলবেন, আপনি খেলবেন। ভারত পাকিস্তানের মধ্যে যে ক্রিকেটীয় একটা শুধু অ্যাটিটিউড না, কালকে যদি পাকিস্তান এমন স্ট্যান্ডিং ক্রিকেট খেলতো যে আনবিলিভেবল পারফরমেন্স দিত, ভারতকে উড়িয়ে দিত, তাহলে কিন্তু একটা চরম প্রতিশোধ নেওয়া হতো। ওই যে তাকে অবজ্ঞা করেছে, সেই অবজ্ঞা আপনি পারেন না। কেন পারেন না? তার মানে হচ্ছে আপনি মোরালি ডাউন হয়ে গিয়েছেন। এটা আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাইছি। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। রেদওয়ান সাহেব ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। দর্শক, প্রশ্ন করুন। আমি সিলেট থেকে বলছি, নিশান আলী ইউসুফ। জি, বলুন। আমি কিন্তু ভাই সিলেটি ভাষায় বলবো। বলুন বলুন বলুন, আমার বোধগম্য যেন হয় সবার। প্রথমটা হচ্ছে আমরা আছি দেশে টিকা থাকতাম পানমনি, আর 2 নম্বরটা হচ্ছে আমরা লাস্ট ম্যাচে হারলাম খেলে। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দর্শক, আমরা অবশ্যই বাংলাদেশের সমীকরণ নিয়ে অবশ্যই কথা বলবো, তবে একটু শেষ করে নেই ভারত পাকিস্তান ইস্যুটা। যেটা বলছিলাম যে আপনি বলছিলেন মোরালিও ডাউন পাকিস্তান, এবং সেই ধরনের কোনো ক্যারেক্টার কিংবা ফেস আমরা এখন এই মুহূর্তে দেখছি না। এবং যারা হওয়ার একটা অবস্থা ছিল, যাদের বাবর আজম কিংবা রিজওয়ানদের কথা বলা হয়, তাদের অফ ফর্মের কারণে তারাও স্কোয়াড থেকে ছিটকে গেছেন। এবং আমি যেটা বলছিলাম যে ভারতের যে ব্যাটিং লাইন, যেভাবে ভারত খেলে থাকে, যে বিধ্বংসী ব্যাটিং লাইন, পাশাপাশি যদি বোলিংয়ের কথা, স্পেশালি আমি স্পিনারদের কথা, কুলদীপ যাদব কিংবা যারা বল করেছেন অক্ষর প্যাটেলদের কথা বলতে চাই, এই ধরনের কন্ডিশনে দুবাইয়ের মতো উইকেটে এটা কি অনুমিতই ছিল কিনা যে আলটিমেটলি শেষ পর্যন্ত দেখা যাবে যে স্পিনাররাই রাজত্ব করছে? দেখো, দুবাইয়ের যে ভেন্যুটা রয়েছে, দুবাইয়ের ভেন্যুতে স্পিনাররা সবসময় রাজত্ব করে, এটা আমরা গত 1 দশক ধরে দেখে এসেছি। তো সেই জায়গায় দুবাই কিন্তু আসলে ক্রিকেটীয় একটা যে ফ্লেভার বা স্পোর্টিং উইকেট হওয়ার, সেই জায়গায় কিন্তু নেই। আলটিমেটলি শারজাতে একসময় ক্রিকেটটা কিন্তু খুব ভালো হতো, সেই উইকেটগুলো এখন তৈরি করতে পারে না। কেন তৈরি করতে পারে না আমি জানি না। ড্রাইনেস থাকলে তো ভালো ব্যাটিং ট্র্যাক হওয়ার কথা, কিন্তু আপনার এগুলি হয়ে যাচ্ছে স্পিন ট্র্যাক। কেন হচ্ছে এটা খুবই আনফরচুনেট। শারজা তো মোটামুটি ভাবে টিপিক্যাল স্পিন ট্র্যাক হয়ে গেছে, কিন্তু দুবাইটা হয়ে গেছে। গত কয়েক বছরে দুবাইয়ের ক্যারেক্টার দেখবেন আপনি একই রকম হয়ে গেছে। ইভেন আবুধাবিতে আমরা দেখছি স্লো ট্র্যাক কিন্তু হয়ে গেছে। তো এই যে না হওয়া,
ক্রিকেট এখন হয়ে গেছে T20 ক্রিকেট 100% হলো রানের গেম হয়ে গেছে। সেই জায়গায় আপনি যখন এরকম ট্রিকি উইকেটে খেলবেন তখন আপনার গেমটা জমবে না, মানুষের দর্শককে অ্যাট্রাক্ট করবে না। আলটিমেটলি 4 ছক্কা না হলে মানুষ তো আসলে যতই বলি না আমরা বোলারদের খেলা, কিন্তু আলটিমেটলি তো রান দেখতে যায় 6-4। এটা একটা বোলিং ভালো হলে, ভালো স্পেল হলে সেগুলি দেখতে ভালো লাগে, কিন্তু সেটা টেস্টে যত বিনোদন দেয় সেটা T20-তে ততটা বিনোদন দেয় না। এখানে উইকেট পড়ার দরকার আছে, আনন্দ পাওয়ারও বিষয় আছে, কিন্তু মূল হলো ব্যাটিং। আপনি ব্যাটিং ট্র্যাক বানান, ভালো করেন। এইটাকে কিভাবে পরবর্তীতে যারা এখানে ক্রিকেট গেম খেলবেন, আইসিসি বলেন বা আইসিসি বলেন, তাদের উচিত হবে যে এখানে ট্র্যাকটাকে চেঞ্জ করে মাঠটি প্রয়োজন বলে পিচ ফেলে দিয়ে নতুন করে পিচ গড়ে তোলা, যেন এটা ব্যাটিং ট্র্যাক হয়। আদার দেন এটা কিন্তু খুব ক্ষতির কারণ হয়ে যাবে। এখানে যেহেতু আরব আমিরাত নিজেই এশিয়ার একটা দল, তারাও খেলে এখানে, আবার সঙ্গে আফগানিস্তান তার একটা হোম ভেন্যু বানিয়ে ফেলেছে। আর ভারত পাকিস্তানের এই যে লড়াই, সেই লড়াইয়ের কারণে অলমোস্ট ম্যাক্সিমাম টাইমে ওখানে আপনার নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইউএইকে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি মনে করি এই জায়গাটাতে চেঞ্জ না করলে আদার দেন ক্ষতির কারণ হয়ে যাবে, ক্রিকেট বিনোদন থাকবে না। আর মিডল ইস্ট থেকে যদি আপনি ক্রিকেট সরাতে চান, বিনোদন দিতে চান, নতুন নতুন ভেন্যু খোঁজেন, আপনি ওমানে যান। ওমানে একটা ভেন্যু রয়েছে, একটা মাঠ রয়েছে, আর একটা মাঠ প্রয়োজন বোধে আপনারা তৈরি করতে সাহায্য করেন, আপনার ভেন্যু হিসেবে ব্যবহার করেন। ওমান ইজ গুড প্লেস ফর ক্রিকেট। ইভেন সৌদি আরবে তো মাঠ তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে হয় বাড়ান, আদার দেন এটাকে চেঞ্জ করতে হবে। যেটা বলছিলাম যে ভারতের যদি ব্যাটিং নিয়ে কথা বলি, যেভাবে তাদের যেই আমি বলি উত্থান বলেন, কিংবা উত্থান বলে আসলে ঠিক হয় না, কারণ ভারতের ব্যাটিং লাইন বা অনেক আগে থেকে আমরা সচিনরা খেলেছে বা সৌরভ গাঙ্গুলিরা খেলেছে বা তারও আগে সুনীল গাভাস্কাররা খেলেছে, যেভাবে এক্সপ্লোসিভনেসের কথা আমি বলতে চাই, এই যে অভিষেক শর্মা কিংবা শুভমন গিলরা যেভাবে চেঞ্জ করে দিয়েছেন, শুধুমাত্র পাকিস্তান নয়, যে কোনো দলের বিপক্ষে আসলে ভারতের একটা শক্তিশালী লাইন আপ, এইটাকে কিভাবে দেখছেন আপনি? এটা হলো তাদের বেসিক পরিবর্তনটা হয়েছে ডোমেস্টিক থেকে। আপনার ধরেন রঞ্জি ট্রফি যেমন হয়, ওরা প্রাদেশিক টুর্নামেন্টগুলোকে যেভাবে গুরুত্ব দেয়, ইভেন T20 টুর্নামেন্ট যেটা মুস্তাক আলী ট্রফি রয়েছে, সেই মুস্তাক আলী ট্রফিতে কিন্তু তারা যে মানের ক্রিকেট খেলে, আমরা কিন্তু বাংলাদেশ থেকে দল পাঠিয়ে খুব বাজে রেজাল্ট করে আমরা ফিরেছি। তার মানে হচ্ছে যে ওদের একটা প্রাদেশিক দল আমাদের এই দেশের এই দল কিংবা ন্যাশনাল টিমেও মানে বাড়ি খায়। আমরা দেখেছি যে নিদাহাস ট্রফিতে ওরা সেকেন্ড টিম নিয়ে খেলে আমাদেরকে হারিয়েছে ফাইনালে। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে, ওদের এই উত্থানটা বেসিক্যালি আঞ্চলিকভাবে ডেভেলপ করেছে, মানে ঘরোয়া ক্রিকেট, ওদের স্পোর্টিং উইকেট দিয়ে ওরা এই ডেভেলপ করে। ওরা একটা সময় কিন্তু ওই যে স্পিন ট্র্যাক, স্লো অ্যান্ড লো ট্র্যাক বানাতো এবং কোথাও কোথাও ব্যাটিং ট্র্যাক থাকতো। আলটিমেটলি ওরা যখন দেখলো যে না, আমরা বৈশ্বিকভাবে যদি এটা ডেভেলপমেন্ট করতে চাই, ক্রিকেটকে সফল করতে চাই, কিংবা আমাদের এই কন্ডিশনে মানে এই ভারতে সফল হতে চাই, তাহলে আমাদেরকে স্পোর্টিং ট্র্যাকে যেতে হবে এবং আমরা সেই স্পোর্টিং ট্র্যাক বানাবো। এবং প্রথম দিকে তারা ভালো রেজাল্ট করেনি, 3 বছরের মধ্যে তারা অ্যাচিভ করা শুরু করেছে এবং তারা কিন্তু দেখেন নিজেদের হোমে যে কোনো দলের সঙ্গে কম্পিট করে এবং নিউজিল্যান্ড এসে কিন্তু তাদের এখানে হারিয়ে যায় তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে। তার মানে হচ্ছে তাদের এই উত্থানটা তারা ওইভাবে স্পোর্টিংলি নিয়েছে এবং এই যে আইপিএলে দেখেন কত রান হয়, এক্স্যাক্টলি, এবং তারই ফল পাচ্ছে আসলে। এক্স্যাক্টলি। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কিছুক্ষণের মধ্যেই ফিরছি, ফিরে আলোচনা হবে বাংলাদেশের এশিয়া কাপ সমীকরণ নিয়ে। যে পরিমাণে অনুশীলন হলো, জুলিয়ান উডের পাঠশালা, সবকিছু মিলিয়ে একটা প্রত্যাশার পারোর ঊর্ধ্বমুখী ছিল। সেই জায়গাটা থেকে শ্রীলঙ্কার সাথে এই ধরনের হোঁচট খাওয়া আপনি কিভাবে দেখছেন? দেখুন, শ্রীলঙ্কা ভেরি মাচ প্রফেশনাল একটা দল এবং তাদের যে কোচ রয়েছেন জয়সূর্য, আপনার সনব জয়সূর্যের সম্পর্কে আমরা সবাই ভালো করেই জানি যে তিনি কি মেন্টালিটির, অ্যাগ্রেসিভ মেন্টালিটির, এবং তিনি দলটাকে প্রথমে প্রেমাদাসায় খেলে উইনিং হ্যাবিটটা তৈরি করেছে। তারপরে তারা বিভিন্ন ভেন্যুতে খেলে উইনিংটাকে সাস্টেনেবল করার চেষ্টা করেছে, যে দলটাকে যেন সাস্টেনেবল উইন নিয়ে আসে, গেম উপহার দেয়। তারা বাংলাদেশের কাছে হেরেছে ওখানে, কিন্তু তারা এমনভাবে তৈরি হয়েছে এর মধ্যে জিম্বাবুয়ে খেলে যে বাংলাদেশকে যেন তারা হারাতে পারে। বাংলাদেশ এক কাজটা করেছে উল্টো। আপনার এখানে খেলেছে কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে। ইটস এ বিগ টিম, বাট আপনি খেলেছেন মিরপুর শের বাংলা স্টেডিয়ামে এবং প্রথম দুটো ম্যাচে আপনি আপনার ফেভারেবল উইকেট বানিয়েছেন। এটা না বানিয়ে যদি আপনি একটা স্পোর্টিং উইকেট বানিয়েছেন, সেখানে লড়াই করে যদি
আপনার শ্রীলঙ্কাতে যে গেমটা খেলেছে সেই গেমটা যদি এখানে এক্সিকিউট করতো বাংলাদেশ সেখানে জিততো, তাহলে আপনার হতো না। থার্ড ম্যাচে যখন আপনার ভালো উইকেট দেওয়া হলো তখন পাকিস্তানের কাছে বাংলাদেশ পাত্তাই পেল না। তার মানে হচ্ছে ওটাই হলো আপনার আসল গেম। আপনি নেদারল্যান্ডসের সঙ্গে খেললেন, একদম নেদারল্যান্ডস আনপ্রিপেয়ার্ড একটা টিম, যারা আসল প্রিপেয়ার্ড ছিল না, হঠাৎ করে একটা সিরিজ আয়োজন করেছে। এবং এই ধরনের উপমহাদেশীয় উইকেটে তারা খেলে এই ধরনের দলগুলো তারা একটা এখানে খেলে যেটা হলো তাদের একটা লাভ হয়েছে, নেক্সট ইয়ারে যখন তারা বিশ্বকাপ খেলবে এখানে সেটা একটা ভাইব পেয়ে গেল, তারা ওইভাবে প্রিপারেশন নিতে পারবে। বাট বাংলাদেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল, একটা ফেক কনফিডেন্স পেয়ে গেছে এবং সেই ফেক কনফিডেন্সটা কিন্তু ওখানে তাদেরকে ডুবিয়েছে। 2021 সালে যখন বিশ্বকাপ খেলতে যায় এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে যে ফেক কনফিডেন্সটা ছিল, আপনি সেটার কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, 2021 সালের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঠিক এই ফেক কনফিডেন্স যেটা আপনি বললেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, নাজমুল্লাহ বিন ফাহিম তিনি এই ফেক কনফিডেন্স টার্মটা চালু করেছিলেন। তিনি এখন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। আনফরচুনেটলি সেটাই দেখা যাচ্ছে, বাংলাদেশে একটা ফেক কনফিডেন্স নিয়ে দুবাইতে আবুধাবিতে খেলতে গিয়েছেন এবং ওখানে তারা কিন্তু তাদের নিজেদের ফেকটা যে ফেক সেটা প্রমাণ করেছেন হংকংয়ের বিপক্ষে পারফরমেন্স করতে গিয়ে। বোলিং ওখানে ব্যর্থ হয়েছেন, যে কারণে ওরা 143 রান করতে সুযোগ পেয়েছে। সেটা চেঞ্জ করতে গিয়ে আপনাকে খাবি খেয়ে থেকে হয়েছে। তার মানে আপনি খুব বড় ব্যবধান জিততে পারেন এবং ই করতে পারেন। আরেকটু ইন্টারাপ্ট করতে হয়, আরেকজন আমাদের সাথে আছেন দর্শক নাম পরিচয় জানি আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? আমি নওগাঁ থেকে বলতেছি। জি। তো ওই যে বাংলাদেশে যে পাওয়ার হিট কোচটা নিয়ে আসা হচ্ছে, এই গোটা ম্যাচ প্লে একটা ছক্কা মারছে, কোনকে পাওয়ার হিট কোচ নিয়ে আসা তাহলে কি উপকার হলো? এক, দ্বিতীয় কথা, রিশাদ হোসেনের বলের কোনো টান নেই। ওই আবুধাবির মাঠে, দুবাইয়ের মাঠে, ওই মাঠে তো রিশাদ হোসেনের বল খাটতিছে না, যেভাবে ইন্ডিয়ার প্লেয়ারে বল কাটতিছে, লেগ স্পিন বল যেভাবে খাটতিছে, কোন রিশাদ হোসেনের বল তো সেভাবে খাটতিছে না। তাহলে রিশাদ হোসেনের জায়গায় তার একজন অলরাউন্ডার দরকার তো ওই জায়গায়। জি, খুব ভ্যালিড প্রশ্ন দুটি, ধন্যবাদ দর্শক আপনাকে। একটা মাত্র ছক্কার কথা বলছিলেন লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে, জুলিয়ান উডের কার্যকারিতাটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো এবং পাশাপাশি রিশাদ হোসেন তিনি খেলবেন কিনা, একাদশে তাকে দেখা যাবে কিনা কালকে আফগানিস্তানের বিপক্ষে? দেখুন, আপনি জুলিয়ান উড বা যে কোনো কোচ নিয়ে আসেন বা শিক্ষক নিয়ে আসেন, আপনার কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ কোনো একটা ট্রেনিং এর মধ্য দিয়ে আপনি একদম খুব ভালো দল হয়ে যাবে। তাকে তো আনাই হচ্ছে শর্ট টার্মের জন্য, শর্ট টার্মের জন্য এনেছেন, কিন্তু আপনাকে যে এডুকেশনটা দিয়ে গেছে এই এডুকেশনটা বা স্কিলগুলো আপনি এক্সিকিউট করবেন 1-2 বছর মিলিয়ে, সেটা আপনার ডোমেস্টিক থেকে যখন পারফর্ম করা শুরু করবেন তখন আপনার এটা এক্সিকিউশনটা ফল পাওয়া শুরু করবেন। আপনি এই সময়ে বাংলাদেশ যেটা পারতো সেটা বেসিকটাই বোধহয় ভুলে গেছে। বাংলাদেশ আপনার যেসব জায়গায় 6 মেরেছে, গত 1 বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি 6 মারা দল, কিন্তু আনফরচুনেটলি এখানে গিয়ে 6 মারা তো দূরে থাক, আপনার বাউন্ডারি বের করাটাও। জি, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। তারপর আমার একটা পার্সোনাল প্রশ্ন, যে সব সময় আমরা এই ধরনের টুর্নামেন্টের মাঝপথে এসে দেখি যে বিভিন্ন ধরনের সমীকরণ মেলাতে হয় আমাদের, এইখান থেকে আসলে বের হওয়ার মুক্তির কোনো উপায় আছে কিনা? ডমিনেটিং ক্রিকেট যদি না খেলতে পারেন, আপনি যদি উইনিং সেটআপ বা আপনার মেন্টালিটি ওইরকম যদি না হয়, ততদিন পর্যন্ত আপনি ভালো করবেন না এবং এইরকম সমীকরণের উপরেই আপনার নির্ভর করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা বাইলেটারাল সিরিজ খেলে অভ্যস্ত হয়ে গেছে, সেখানে ভালো করার একটা মেন্টালিটি তৈরি হয়েছে। আমরা আসলে দেখতে চাই টুর্নামেন্টগুলোতে কখন কিভাবে ভালো খেলে আফগানিস্তানের বিপক্ষে কালকের ম্যাচটা আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা বাংলাদেশ দল, নিশ্চয়ই সেদিকে নজর থাকবে। তবে আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ ভালো খেলবে এবং সেমিফাইনাল অন্তত পৌঁছে যাবে। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।